রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। বিগত বেশ কিছুদিনের অনাকাঙ্ক্ষিত বিরতির জন্য আমরা দুঃখিত। 2রা সেপ্টেম্বর হেমেন্দ্র কুমার রায়ের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের বিশেষ নিবেদন ভূতের রাজা। গল্প পাঠে সৌম্য, গল্পের সূত্রধার আমি রৌনক। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্যে আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও তো আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকারও কোনো অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাতটা কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের একটা ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠলাম। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এ তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি মশাই। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, হেই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে যাচ্ছি। তুমি? আমি তো হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। হ্যাঁ, ভালোই হলো। আরে 2 জন কেন সাহেব, 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার ডালের কথা বলছো? ও তাকে তো আমি মানুষের মধ্যে গণ্যই করি না। আরে না না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি তুমি কুঠিরের দরওয়ানের কথা ভাবছো? না না, সেই তো রাতে এখানে থাকে না। আরে না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলার হেসে বললে, ওহো, ইয়েস ইয়েস ইয়েস, শুনেছি বটে। তবে সেই রূপকথার গল্পে আমি একবারও বিশ্বাস করি না। তুমি কি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলার পাইপে 3-4টে টান মেরে বললে,
দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই। তাকে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ইয়াস মাই ডিয়ার, অ্যান্ড তাই আমি ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুটির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দেখিয়ে বলল, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্যই রাত্রে কুটির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব জোরে ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার হয়তো তার ঘরে দিব্যি আরামে ঘুমোচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম রমরম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাঁ হাঁ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মর্মর শব্দ করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শেয়ালের দলের মরা কান্না, একবার আবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার ওপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসলুম। সে কি আসছে? সে কি সত্যি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজাটা নড়ে উঠেছিল নিশ্চয়।
নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। আরে, এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যিই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একবারে কুঠির বারান্দার উপরে। সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছাড়ার অবস্থা, এমন সময় শুনলাম, গুপ্তো, গুপ্তো, for God's sake open the door! ভগবানের দোহাই গুপ্তো, দরজা খোলো শিখে। আরে, এ তো টেলারের গলা। হ্যাঁ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দুহাতে চেপে ধরে বললুম, আরে মিস্টার টেলার, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠ্যাসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্তো, আমার ঘরের দরজায় ক্রমাগত কে একটা লাথি মেরে চলেছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, আরে না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা কে যে নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো, সেই সঙ্গে সেই গান। লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদুম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কে ও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক দ্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্তো, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছের টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বললে, গুপ্তো, কিছু মনে করো না, আমি আজ রাতে তোমার বিছানাতেই তোমার সঙ্গে এই রাতটা কাটাবো। বাইরে আবার কে গান গাইলে, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার,
লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার লোগো বুড়ো দীর্ঘ সিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈল্যমালার গর্বোন্নত শিখর, এবং তার ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশুপক্ষী, কীটপতঙ্গ কিংবা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই এই ওঠ, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরুলো। কে কে তুই? আমি 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 ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? কিসের ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। তা এখানে এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেলকে ধরতে পারলেই একবার দেখিয়ে দিতুম। সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়ে গেছেই। এখন আমাদের কি উপায় হবে? কুটির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয় আসবে না। আমরা যাব কেমন করে? আমাকে যেমন করেই হোক আজকে যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে আমি তোমাকেও স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার তো 2 সিটার গাড়ি। আমি আর ডালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর ডালি। টেলারের আরদালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে চলো। তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটাও নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? সার্টেনলি, সার্টেনলি, নিশ্চয়ই। আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুটিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শোবার উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদেয় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা।
সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুটির ভেতরে ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুষটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে নির্জন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্ট লোক কুমতলোভে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছে? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুটির সিঁড়ির উপর শব্দ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল, সেই সাঁওতাল পুরুষটা। ক্রুদ্ধস্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস, তাই না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বের করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর 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 ও কি? মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানান জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া তিনি খুব সম্ভব প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর
তার আর্দালির গায়ের রক্ত, এবং সেই সাঁওতাল পুরুতটা নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুটিতে আর কখনো রাত্রি বাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। গল্প পাঠে সৌম্য, বাড়ির মালিক ও পুরোহিতের ভূমিকায় শীর্ষেন্দু, টেইলার রৌনক। গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি দুর্ধর্ষ গল্প নিয়ে। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।